ছিল, যার অধীনে একটি নির্বাচন হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিকে তারা সম্পূর্ণরূপে উপেক্ষা করে এটাকে বলছে ফ্রড অন কনস্টিটিউশন, জাতির সাথে প্রতারণা। এভাবে জুলাই সনদকে বিতর্কিত করা হচ্ছে, বাস্তবায়নের ক্ষেত্রে কালক্ষেপণ করা হচ্ছে। এ বিষয়ে আমি যেটা বলতে চাই, যে কথা সরকার থেকে আজকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ক্ষেত্রে কালক্ষেপণের ক্ষেত্রে, যে নির্বাচন হয়েছে সংবিধান মেনে, কিন্তু সংবিধানের কোথাও এই সংস্কার পরিষদের কথা নেই। এই সংস্কার পরিষদে শপথ নিয়ে বিরোধী দল অবৈধ কাজ করেছেন, সংবিধান বিরোধী কাজ করেছেন। আমরা ক্যাটাগরিক্যালি সংসদে বলেছি, সংবিধানের ৭২ অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংসদকে যদি বিলুপ্ত করতে হয়, ভেঙে দিতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ আলোকেই ভেঙে দিতে হবে। যদি আপনারা বলেন সংবিধান মেনে নির্বাচন হয়েছে, সংবিধান মেনে তো সংসদ ভাঙা হয়নি। পরবর্তীতে নির্বাচনের ক্ষেত্রে যে ধারাটি রয়েছে, সেই ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। ৫ই আগস্ট ২০২৫ সালে বিপ্লবের একটা বছর পরে সংসদ ভেঙে দেওয়া হলো। কার পরামর্শে সেটি ভেঙে দেওয়া হয়েছিল? রাষ্ট্রপতির পক্ষ থেকে যেই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে, ৩ বাহিনী প্রধানদের সাথে পরামর্শ করে, সুশীল সমাজের সাথে পরামর্শ করে তিনি সংসদ ভেঙে দিয়েছেন। এখানে কি সংবিধানের লঙ্ঘন হয়নি? অবশ্যই হয়েছে। পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে ৩ মাসের মধ্যে নির্বাচন হয়নি, নির্বাচন করতে আরও ৬ মাস লেগে গিয়েছে। সেক্ষেত্রে কি সংবিধান লঙ্ঘন হয়নি? সংবিধানের এই ন্যারো যেই ইন্টারপ্রিটেশন ওনারা করছেন, এটা মানলে কিন্তু আমরা দেখি সংবিধানের ৪৮টি ধারা লঙ্ঘিত হয়েছে। কিন্তু সংবিধানের যে মূল বিষয়টা, সেটা হলো জনগণের অভিপ্রায় সংবিধানের মূল ভিত্তি। এটা সংবিধানের ৭ম অনুচ্ছেদে কিন্তু ক্যাটাগরিক্যালি বলা হয়েছে। এবং ১৩তম সংবিধানের সংশোধনীর যে রায়টা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানেও বলা হয়েছে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বিলংস টু দ্য পিপল। এই পাওয়ারটাকে তারা যখন যেভাবে চান সেভাবে তারা প্রয়োগ করতে পারেন। সেটার ভিত্তিতেই আন্দোলন হয়েছে, সেটার ভিত্তিতেই গণভোট হয়েছে, সেটার ভিত্তিতেই এই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেটার ভিত্তিতেই এই সরকার ক্ষমতায় যেতে পেরেছে। যদি আমরা সংবিধানের যেই ব্যাখ্যা আজকে দেয়া হচ্ছে, যেই ব্যাখ্যাকে পুঁজি করে, অবলম্বন করে আজকে জুলাইয়ের সনদের বাস্তবায়নকে কালক্ষেপণ করে হতে দেওয়া হচ্ছে না, সেই ব্যাখ্যাকে যদি আমরা মেনে নেই, তাহলে এই বিপ্লব অবৈধ, এই সরকার অবৈধ, এই সংসদ অবৈধ, সকল কিছু অবৈধ। জনগণ এই ব্যাখ্যাকে কিন্তু মেনে না নিয়েই বিপ্লব করেছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। যে অ্যাসপায়ারেশন মানুষের রয়েছে, সেই অ্যাসপায়ারেশনকে যদি আজকে বাস্তবায়িত করতে হয়, আমরা সুস্পষ্টভাবে দেখছি জুলাইয়ের সনদের যে বাস্তবায়ন, সেটার ক্ষেত্রে কালক্ষেপণ করা হচ্ছে। জনগণ একটা রুট বলে দিয়েছিলেন, সেই রুট অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী আজকে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করা হচ্ছে না। এক্ষেত্রে সরকার আরেকটি রুটের, বিকল্প রুটের কথা বলছেন। আমরা বিরোধী দল হিসেবে মনে করি সেটা প্রকৃত রুট নয়। আপনারা সংবিধান সংশোধন করে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার কথা বলছেন আপনারা অক্ষরে অক্ষরে জুলাইয়ের সনদের সকল কিছু বাস্তবায়ন করবেন, কিন্তু জনগণ কিন্তু এর মাধ্যমে সুস্পষ্ট কোনো টাইম লাইন পাচ্ছে না, রূপরেখা পাচ্ছে না, কবে এটা বাস্তবায়ন করবেন। আমরা শুনেছিলাম যে যেহেতু প্রথম সেশনটা ছিল সরকার গঠনের বিষয়, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ করার বিষয়, তারপরে
বসা হবে, যারা একাডেমিক আছেন তাদের সাথে বসা হবে এবং এই বিষয়টাকে কিভাবে করা যায়, সংবিধান সংশোধন কিভাবে করা যায়, এটাকে নতুন করে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তাহলে আমরা গত 2টি বছর কি করলাম? এত আলোচনা, এত কমিশন, এত ঐক্যমত্যের ডায়ালগ, সেখানে আলোচনা করে একটা বিষয় ঐক্যমত্য পোষণ করা হলো, জুলাইয়ের সনদে সকলে স্বাক্ষর করলো, আবার নতুন করে আলোচনার পথ যদি উন্মুক্ত করা হয় তাহলে সেই ঐক্যমত্যের কি হবে? জনগণ যে ক্ষেত্রে ভোট দিয়ে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে, সেই মতামতের অবস্থান কি হবে? এই বিষয়ে কিন্তু আমরা সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাচ্ছি না, বরং উদ্বেগের এখানে একটা অবস্থান তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি গত 30টি বছর যে সমস্ত বিষয়ে রাজনৈতিক হানাহানি হয়েছে, 17টি বছর ফ্যাসিবাদের আমলে যে সমস্ত বিষয় নিয়ে বিএনপি সহ সকল বিরোধী দল, সুশীল সমাজ সমালোচনা করেছে সরকারের ফ্যাসিবাদের, সেই বিষয়গুলো আবার ফিরে আসছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশনে একজন দলীয় ব্যক্তিকে অতিরিক্ত সচিবের পদে সম্প্রতি পদায়ন করা হয়েছে। আমাদের স্থানীয় সরকারের ভিত্তি যে গণতন্ত্র হবে, নির্বাচিত প্রতিনিধিদেরকে এখানে পদায়ন করা হবে, এ ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু গত নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তাদেরকে বিভিন্ন এই সমস্ত স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জেলা প্রশাসক রূপে তাদেরকে বসানো হচ্ছে। এটাকে আইনি রূপ দেয়া হয়েছে, অথচ এই কেন্দ্রিক শুধু সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেটাই নয়, একই সাথে 1991 সালে কুদরতে এলাহি পনির নামে একটি কেসের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত রূপে ফয়সালা হয়ে গিয়েছিল। গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট এখানে কোথায়? গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে আমরা কি সামনের দিকে হাঁটছি, নাকি ভূতের পায়ের মতো আমাদের পা গজিয়েছে পিছন দিকে আমরা হাঁটছি? আবার দেখলাম আমরা যেটা ফ্যাসিবাদের আমলেও হয়নি, রাষ্ট্রের 12টি প্রতিষ্ঠানে সেখানে দলীয় বিবেচনায় পদায়ন করা হয়েছে। জনগণকে এই সমস্ত বিষয়গুলা অত্যন্ত উদ্বিগ্ন করে তোলে। যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার নিরপেক্ষতা নিশ্চিত করা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি, সেই বিচার বিভাগ স্বাধীন করার জন্য এর একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সংবিধানের সেই বাধ্যবাধকতা মেনেই আমাদের সর্বোচ্চ আদালত হাইকোর্টের একটি রায় হয়েছিল, সেখানে বলা হয়েছিল সাদ্দাম হোসেন ভার্সেস বাংলাদেশ, আমাদের যেই বিচার বিভাগ রয়েছে তার একটি স্বাধীন সচিবালয় থাকবে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে আপনারা একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করবেন। সেই সময় আজকের যারা সরকারের অংশ তারা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার স্বার্থে সমগ্র বিচার বিভাগ একত্রিত হয়ে আমরা একটি স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করেছিলাম। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম এই স্বাধীন সচিবালয়টা উক্ত হাইকোর্টের রায় বহাল থাকা অবস্থায় বিলুপ্ত করে দেওয়া হলো। এবং এক্ষেত্রে যে সমস্ত ঠুনকো যুক্তি দেয়া হচ্ছে, সেই ঠুনকো যুক্তিগুলো আমাদেরকে আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়, যে সময় স্বাধীনতার চেতনার নামে সকল কিছুকে বৈধ করে ফেলা হতো। আমাদের যেটা আশঙ্কার বিষয়, যে জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা যেটা বলা হচ্ছে, সেটা কি আদৌ বাস্তবায়ন করা হবে কিনা, কবে করা হবে, কিভাবে করা হবে? একেন্দ্রিক যে রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছি গত 30টি বছর, এর মূলে ছিল তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ। সেই বিষয়গুলোকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হচ্ছে কিনা। আমরা দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকা অবস্থায়ও 2006 সালে
এক ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আবারও যদি কালক্ষেপণ করা হয়, 2-1 বছর 3 বছর চলে যায়, তাহলে আবারও আমাদের আশঙ্কা যে ব্যক্তিকে কেন্দ্র করে আইনকে নতুন করে ঢেলে সাজানো হবে। সেটা জনগণের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য ভালো হবে না। সেজন্য আমি যেটা দাবি জানাই, আমাদের সকল যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ বাংলাদেশে প্রতিষ্ঠিত দেখতে চান, সকলের উচিত, বিশেষ করে গণমাধ্যম, এই বিষয়টি যেন অতি তাড়াতাড়ি সুরাহা হয়, এই বিষয়ে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখা। এরপর এই রাষ্ট্র যে নোশনটা রয়েছে, ধারণাটা রয়েছে, এটার কিন্তু প্যারাডাইম অনেকভাবে শিফট হয়েছে। আমরা দেখেছি একটা সময় ছিল গণমাধ্যম বলতে আমরা বুঝতাম প্রিন্ট মিডিয়া, এরপরে ইলেকট্রনিক মিডিয়া এটার সাথে যুক্ত হলো। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম। প্রথমে যখন আমাদের প্রিন্ট মিডিয়া শুধু ছিল গণমাধ্যম হিসাবে, একটা সময় এটা দেখেছি গুরুত্ব যখন বাড়তে থাকলো, এটাকে দলীয়করণ করা, এটাকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করার একটা প্রয়াস, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এটাকে কিন্তু এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে দলীয় স্বার্থে, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে এটাকে ব্যবহার করার একটা অবস্থা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে গত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের যেই ন্যাক্কারজনক ভূমিকা, সেটা আমরা দেখেছি। এখানে গণমাধ্যম বলতে গণমাধ্যম কর্মী না, আমাদের এই গণমাধ্যমের যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই গণমাধ্যমের যারা মালিক, যারা এখানে ইনভেস্ট করেন, তাদের একটা উদ্দেশ্য থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ব্যবসায়ী, এবং ব্যবসার স্বার্থে সরকারের সাথে তাদের সম্পর্ক রাখতে হয়, বিভিন্ন কায়েমি স্বার্থবাদী মহলের সাথে সম্পর্ক রাখতে হয়, যার কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না। এজন্য আমি বলবো, গণমাধ্যমকে যদি আমাদের গণতন্ত্র এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এফেক্টিভ ভূমিকা রাখতে হয়, তাহলে এই যে মালিক পক্ষ, ব্যবসায়ী পক্ষ, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, তাদের মালিকানা এবং কন্ট্রোল, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে একটা সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে, যাতে করে আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা দেখলাম গত জুলাই বিপ্লবে, এক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে যদি বলি, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রেখেছে। সরকার চেষ্টা করেছে এই সোশ্যাল মিডিয়ার টুটি চেপে ধরতে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু এক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা সরকার করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রেগুলেশন করার জন্য অনেক চেষ্টা চলছে। এক্ষেত্রে দুই দিকেই সমস্যা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক্সপ্লয়েট করা, মিথ্যা ইনফরমেশন ছড়ানো এবং ম্যানিপুলেট করে, অ্যালগরিদম ইউজ করে এটাকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করা, এটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি। এবং আজকালকার যেই টেকনোলজি রয়েছে, ডিপ ফেক, যে এআই টেকনোলজিগুলো রয়েছে, ফটো কার্ড থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুর মাধ্যমে মিস ইনফরমেশন, মানুষের যে প্রাইভেসি থেকে শুরু করে, এগুলোকে লঙ্ঘন করে আমরা দেখছি এগুলোকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা শুরু হয়েছে। এক্ষেত্রে যেমন সেই ফ্যাসিবাদী আমলের ড্র্যাকনিয়ান ল, নিবর্তনমূলক যেই আইন ছিল, আইসিটি অ্যাক্ট, সেটাও কাম্য নয়। কিন্তু মানুষের ইজ্জত, আবরু, স্বাধীনতা, প্রাইভেসি, এইগুলাকে রক্ষা করার জন্য, এইগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য আইনি একটা কাঠামো থাকা অত্যন্ত জরুরি। এজন্য আমাদের যারা সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে সরকারের যেহেতু এখানে ওভারওয়েলমিং মেজরিটি রয়েছে, ব্রুট মেজরিটি রয়েছে,
আমাদের সকলকে মিলে একটা কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ যেটা বলতে চাই, এখন আমরা দেখছি জুলাই আন্দোলনে যারা নির্যাতিত হয়েছেন, গত 17 বছর যারা নির্যাতিত ছিলেন, এই জুলাই আন্দোলনের যারা শরিক ছিলেন, তাদের মধ্যে বিভিন্ন কোয়ার্টার থেকে উস্কানি দিয়ে হানাহানিতে লিপ্ত করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিলেন, অনেকেই বলছেন রিকনসিলিয়েশনের কথা। অবশ্যই রিকনসিলিয়েশন দরকার। যারা বাধ্য হয়ে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন, যারা এখন অনুতপ্ত, তাদেরকে আবার স্পেস করে দিতেই হবে। কিন্তু এর প্রধান শর্ত হলো তাদেরকে গত 17টি বছর তারা যে অপরাধগুলো করেছে, বিশেষ করে শেষ সময়ে এসে ফ্যাসিবাদ যেভাবে নির্বিচারে সকলের উপরে, জনগণের উপরে চড়াও হয়েছিল, হত্যাকাণ্ড, এই নির্বিচারে হত্যাকাণ্ড থেকে ঘরের ভিতরে ছোট্ট শিশু পর্যন্ত বাদ যায়নি। এই বিষয়ে অ্যাটলিস্ট যদি একটু রিমোর্স না থাকে, অনুতপ্ত যদি একটু না হয়, আগেরটাই ভালো ছিল, এই নোশনে যারা বিশ্বাস করেন, তাদের সাথে কিসের ভিত্তিতে রিকনসিলিয়েশন হবে, এটাও চিন্তা করা দরকার। পরিশেষে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আমাদের জুলাই পরবর্তী যে বাংলাদেশ আমরা পেতে চাই, স্বপ্ন দেখেছিলাম, সেইটার জন্য অত্যন্ত জরুরি। আমি আশা করব সকল পক্ষের শুভবুদ্ধির উদয় হবে, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারব। রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এইগুলোকে জনগণের স্বার্থে আমরা সংস্কার করে এগুলোকে আমরা কার্যকর করব, এবং জনগণ যেন এগুলো থেকে তাদের যেই সেবাটা রয়েছে, এই সেবাটা প্রকৃত সেবা লাভ করে। জুলাইয়ের এই আন্দোলনটা চিরজীবী হোক।